সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি নিশ্চয় সকলের শরীর ভালো আছে। আমরা একটা নতুন ধরনের চ্যাপ্টার রাশিবিজ্ঞানে আসছি। রাশিবিজ্ঞান হচ্ছে সংখ্যাতত্ত্ব। এটা সম্পর্কে খুব ভালো ধারণা তোমাদের নাই, আমি জাস্ট একটু বলে দিয়ে আমি অঙ্কে যাই, নাহলে কিন্তু তোমরা বুঝবে না। তারপর ওর ভিতরের গভীর জিনিসগুলো কি কি আছে সেগুলো কিন্তু ওই অঙ্ক থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, তখন দেখবে তোমাদের আর অসুবিধা হচ্ছে না। আর প্রথমেই যদি আমি ওই তার তার কী বলা যাবে বিষয় নিয়ে কচকচানি শুরু করে দিই, তাহলে কিন্তু তোমার একটু গুলিয়ে ফেলবে সব কিছু। তা আমি প্রথমে দু একটা কথা বলে নিই, রাশিবিজ্ঞান জিনিসটা কী। এই যে আমি ধরো আমাকে বললো যে আমাকে আমাদের এই গোড়াবাজার অঞ্চলের লোকেদের দৈনিক আয়টাকে আমাদেরকে কী করতে হবে, সার্ভে করে নিয়ে আসো। আমি সার্ভে করতে গিয়ে এক বাড়িতে কারো দৈনিক আয় পেলাম 500 টাকা, কারো 2000 টাকা, তারপরে বাড়িতে হয়তো পেলাম 300 টাকা, তারপরে বাড়িতে পেয়ে গেলাম হয়তো হলো 1500 টাকা। এরকমভাবে বিভিন্ন যে তথ্যগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসলাম সেগুলোকে কি বলা হচ্ছে, কাঁচা তথ্য। ওই কাঁচা তথ্যগুলোকে রাশিবিজ্ঞানের মাধ্যমে কি করে, স্ট্যাটিস্টিক্সের বা রাশিবিজ্ঞান, ইংলিশে স্ট্যাটিস্টিক্স, বাংলায় রাশিবিজ্ঞান বলা হচ্ছে, তার মাধ্যমে কি করা হয়, সেই তথ্যগুলোকে সুন্দর করে নিয়ম অনুসারে সাজিয়ে আমি যে এই অঞ্চলে যে মানুষের দৈনিক আয়ের যে তথ্যটাকে আমি পেলাম, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের মূল উদ্দেশ্য। সেটাকে সাজিয়ে নিয়ে আমি তাহলে কী করবো, একটা পরিষ্কার চিত্র পেয়ে যাবো এই অঞ্চলের যে মানুষের কেমন দৈনিক ইনকাম বা তাদের জীবনযাত্রা তাহলে কেমন হবে, সে সম্পর্কে আমি একটা ধারণা পেয়ে যাবো। তা এই রাশিবিজ্ঞানটার মাধ্যমে কি করা হচ্ছে, এইরকম কোনো সার্ভে করা বা কোনো কিছু তথ্যকে আমরা সুসংহতভাবে সাজিয়ে নিচ্ছে রাশিবিজ্ঞানের মাধ্যমে। এটাই রাশিবিজ্ঞানের মূল উদ্দেশ্য। তাহলে কি হবে, মানে সাজানো না থাকলে কি হবে, আমি কিন্তু কোনো একটা ধারণা পাবো না, কিন্তু যখনই সাজানো থাকবে আমি কিন্তু একটা মোটামুটি বলে দেবো এই অঞ্চলের লোকেদের জীবনযাত্রা মান কত, তাদের ইনকাম কেমন, আমি সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবো। অথবা আমি এইটা নিয়ে সার্ভে করছি, তোমাদের ক্লাসের হয়তো ছেলেদের বয়স নেই, তা বয়সটা নিতে গিয়ে কারো 14 বছর 2 মাস, কারো 14 বছর 2 মাস 3 দিন, কারো 14 বছর 3 মাস, এরকমভাবে প্রচুর পাবো। বা আবার কারো দেখা গেলো শুধু 14 বছর, আবার দেখা গেলো কারো 15 বছরও হয়ে যাচ্ছে। তা এই যে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম, সেই তথ্যগুলোকে বলা হয় কাঁচা তথ্য। সেগুলো দিয়ে আমরা কিন্তু কোনো পাবো না, কোনো কী পাবো না বলা যায় যে কোনো স্পষ্ট ধারণা পাবো না। কিন্তু যখন রাশিবিজ্ঞানে যদি আমরা ফেলে সেগুলোকে যদি আমরা সাজিয়ে নিই পরপর, তাহলে কী করবো, আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে তোমাদের ক্লাসে যে ছাত্রছাত্রীদের গড় উচ্চতারা মোটামুটি কীরকম হতে পারে। গড়ে কেমন আছে, কোনো হাইটটা বেশি না কম, সব সেটা আমরা পেয়ে যেতে পারি। বা বয়স নিয়েও আমরা এরকম একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। যাই করি না কেন, সেগুলোকে রাশিবিজ্ঞানের মাধ্যমে আমরা কী করতে পারবো, সেটার সম্পর্কে একটা সুসংহত একটা তথ্য আমরা পেয়ে যেতে পারবো। আর যদি যে তথ্যগুলো সরাসরি সংগ্রহ করবো সেগুলোকে কাঁচা তথ্য বলছে। তা আমি এরকম একটা কাঁচা তথ্য 11 বসে দেখি 11.1 দেওয়া আছে, বসে দেখি 11.1। আচ্ছা, কি বলেছে, পাড়ার 40টি পরিবারে প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা তথ্য নিচে সংগ্রহ করছে। এই যে আমি বললাম, আমি বাড়িতে গিয়ে আমি তথ্য সংগ্রহ করে দেখা গেল প্রথম বাড়িতে 1 জন শিশু পাওয়া গেল, দ্বিতীয় বাড়িতে 2 জন পাওয়া গেল, তৃতীয় বাড়িতে 6 জন পাওয়া গেল। এই যে তথ্যগুলো আমি সরাসরি নোট করে নিয়ে চলে আসলাম, এই তথ্যটাকে বলা আছে কাঁচা তথ্য। তাহলে এখানে যে একের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে কি তথ্য বলা হবে, কাঁচা তথ্য। এইগুলোকে এবার আমরা পরিসংখ্যার ছক তৈরি করবো। এগুলোতে কীভাবে করব সেটা এখানে দেখো। আমাদের ছক করতে গেলে 3টে জিনিস মূলত করতে হবে। একের অঙ্কন, আরো কিছু ওয়ার্ড আছে সেগুলো আমি অঙ্ক করতে করতে বলবো। এখন বলতে গেলে সব গুলিয়ে ফেলবে, সব কোনটার সঙ্গে কি মিলিয়ে মিশে ফেলবে। তা প্রথমে আমরা এগুলোকে শ্রেণী, তারপরে ট্যালি মার্ক আর পরিসংখ্যা, এই 3টে কলমে আমরা এগুলোকে প্রথমে ভেঙে নেব। তাহলে অঙ্কগুলোকে আমাদের মোটামুটি একটা তথ্যগুলো সম্পর্কে আমাদের একটা মোটামুটি একটা স্পষ্ট ধারণা আসবে। এরপর আমরা পরের দিকে এগিয়ে যাব। আচ্ছা, কি দিয়েছে আমাদের এখানে যে ছক তৈরি করতে হবে তার শ্রেণী কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখো কীরকম বলেছে, 0 to 2, মানে 0 বছর বয়স থেকে, মানে জাস্ট জন্মালো এরকম, সেখান থেকে আরম্ভ করে 2 বছর বয়স পর্যন্ত সেখানে
কি কত প্রথম শ্রেণীটা নিতে হবে। আচ্ছা, তারপরটা 2 থেকে 4, তারপরে 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, আমাদের 8 থেকে 10 লাগবে না, অত নাই, 6 থেকে 8 পর্যন্ত বোধহয় হয়ে যাবে। দেখো 4 থেকে 6 এর মধ্যেই হয়ে যাবে, তার থেকে বড় শিশু না এখানে, না 6 থেকে 8 পর্যন্ত লাগবে আমার কাছে। এবার একটা কথা বলে রাখি, এই যে আমি শ্রেণী করেছি, হ্যাঁ এই শ্রেণী, এই যে শ্রেণীটা করেছি সেই শ্রেণীতে খেয়াল করে দেখো 0 to 2 বলছে, এটা 2 to 4, এটা 4 to 6, এটা 6 to 8। তা এই যে শ্রেণীগুলো খেয়াল করে দেখেছো, এখানে শ্রেণীগুলোতে কি আছে, এখানে 0 আছে, এখানে 2 আছে, বা এখানে 2 আছে, তো এখানে 2 আছে। অর্থাৎ আমি বলছি এবার এটার মানে হচ্ছে আমি এখানে কি কি গুনবো, যে 0 বছর বয়স মানে 1 বছর এখনো কমপ্লিট হয়নি, আর 1 বছর বয়স সেই শিশুগুলোর আমরা এই ঘরে রাখবো। হ্যাঁ 0 থেকে 1, 2 কিন্তু রাখবো না, 2 কে গুনবো কি পরের শ্রেণীতে আছে, যেহেতু দেখো এখানেও 2 আছে, তা আমরা আপার লিমিট, যেটা এটাকে লোয়ার লিমিট বলা হয় মানে নিম্ন সীমা, আর এটাকে বলা হয় আপার লিমিট বা ঊর্ধ্ব সীমা। ঊর্ধ্ব সীমাতে যেটা থাকবে সেটাতে কিন্তু যদি পরেরটাতেও থাকে তাহলে সেটা না গুনে, এখানে না গুনে 2 কে আমরা এখানে না গুনে গুনবো কোথায়, এইটাতে গুনবো। আবার এখানে 4 কে না গুনে এই শ্রেণীতে কোনটাতে গুনবো, এইটাতে 4 গুনবো। আবার এখানে 6 কে না গুনে গুনবো কোন শ্রেণীতে, এই শ্রেণীতে। হ্যাঁ এই যে নিয়মটা মাথায় ঢুকলো সবার। আমি আবার বলছি, 2 কে কিন্তু এই শ্রেণীতে গুনবো না, দেখো 2 পর্যন্ত আছে, কিন্তু এটাকে বলা হয় আপার লিমিট বা ঊর্ধ্ব সীমা, তবু আমি কিন্তু 2 গুনতে পারবো না, এটা নিয়ম। এই প্রসেসটাকে বলা হচ্ছে শ্রেণী বহির্ভূত প্রসেস। কি প্রসেস বলা হচ্ছে, শ্রেণী বহির্ভূত। আরেক ধরনের প্রসেস দেখবে, সেখানে 0 to 2 আছে, তারপর এটা 3 to হয়তো 5 আছে, তারপর এটা 6 to 7 আছে, এইভাবে আরেকটা প্রসেস আছে। অর্থাৎ এর আপার লিমিটের সঙ্গে এর লোয়ার লিমিট মিলবে না, তখন সেটাকে কি বলা হবে, শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস। কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে অঙ্ক করা হয় না, অঙ্ক সবসময় শ্রেণী বহির্ভূত প্রসেসেই করা হয়। তাহলে ব্যাপারটা মাথায় ঢুকলো এখানে, যে আমাদের এখানে 2 কে গুনবো না, 2 বছর বয়সী শিশুকে এই ঘরে গুনবো না, গুনবো কোন ঘরে, এই ঘরে। বা এখানে 4 বছর বয়সী শিশুকে গুনবো না, গুনবো কোন ঘরে, এই ঘরে। বা এখানে 6 বছর বয়সী শিশুকে গুনবো না, গুনবো কোথায়, এই ঘরে। এবার আমরা গুনে দেখি। প্রথমে দেখো 0 থেকে 2 মানে 0 আর 1, প্রথমে 1 পেলাম একটা, তাহলে একটা দাগ দিয়ে দিলাম, ট্যালি মার্ক বলে এটাকে, 1। আচ্ছা, তারপরে পেলাম 2 কে তো গুনবো না এখানে, তারপরে 6 গুনবো না, 5 গুনবো না, 1 আছে, আবার একটা 1 আছে, আরেকটা দাগ দেবো। যতগুলো পাবো তথ্য মানে 0 আর 1 বছর বয়সী যতগুলো পাবো আমরা পরপর দাগ দিতে যাবো। তারপরে 5, তারপর আবার 1 পেয়েছি একটা, দেখো তার মানে এখানে আবার একটা দাগ হবে। তারপর চলে যাই, তারপর 2, 6, 2, 3, 4, 2, তারপর 0 পেয়েছি একটা, তাহলে আবার একটা দাগ হবে। তারপর চলে যাচ্ছি পরপর গুনতে 2, 2, আবার 0 পেয়ে গেছি। দেখো তৃতীয় রোয়ে এসে আমরা আবার আরেকটা পেয়েছি, 0 পেয়েছি একটা, তার মানে যে তৃতীয় রোয়ে এসে আবার একটা 0 পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে এটাকে কী করবো, একটা 5টা ভাগ হয়ে গেল বলে এইভাবে একটা দাগ দিয়ে দেবো, তাহলে এটা 5-এর জোড়া পেয়ে গেলাম। 4টা দাগ দিলাম আর একটা কেটে দিলাম, মানে মোট 5টা দাগ হলো। হ্যাঁ যেহেতু 5টা পর্যন্ত পেয়েছি, তারপর আবার 0 পেয়েছি মানে আবার একটা দাগ, আবার একটা 1 পেয়েছি মানে আবার একটা দাগ, আবার একটা 1 পেয়েছি তার মানে আবার একটা দাগ, আবার একটা 0 পেয়েছি মানে আবার একটা দাগ। পরের রোয়েতে, শেষ রোয়েতে এসে দেখো আবার একটা 1 পেয়েছি মানে আবার একটা কেটে দেবো, ওটা 5-এর জোড়া হয়ে গেল একটা। তারপরে 3, 4 আবার একটা 1 পেয়েছি দেখো, তাহলে আবার একটা দাগ। তাহলে মোট কি হয়ে গেল, দুটো 5-এর জোড়া হলো, 5 5 10 আর 1 11, তাহলে মোট পরিসংখ্যা মানে কতগুলো সংখ্যা পাওয়া গেল, 11। আমি জিনিসটাকে এবার পরিষ্কার করে আবার বলি, যে 0 থেকে 1 বছর বয়সী, 0 বছর বয়স আর 1 বছর বয়সী মোট কতগুলো শিশু পেলাম আমরা, 11টা শিশু পেলাম। জিনিসটা পরিষ্কার হলো। এই যে দাগ দিয়ে করলাম এটাকে ট্যালি মার্ক বলে। হ্যাঁ এটাকে কি বলা হয়, ট্যালি মার্ক। আচ্ছা আমরা কিন্তু এখানে 2 গুনে নিই কিন্তু, তাই তো 2টা গুনে, 2টা কোন ঘরে গুনবো, এই ঘরে। এখানে কি কি গুনবো, 2 আর 3 গুনবো, 4 গুনবো না কিন্তু। 2 বছর বয়সী শিশুর সংখ্যা গুনবো আর 3 বছর বয়সী শিশু গুনবো, 4 বছর বয়সী কিন্তু গুনবো না। 4 বছর বয়সীটা চলে যাবে পরেরটাতে। তাহলে এবার আবার নতুন প্রথম থেকে আসি। 2 বছর বয়সী দেখো প্রথমে একটা পেলাম। আচ্ছা
তারপরে 2 বছর আবার 3 পেলাম একটা, আবার একটা 2 পেলাম, পরের রোতে এসে দ্বিতীয় রো এসে আবার একটা 2 পেলাম, আবার একটা 3 পেলাম, সংখ্যা কেটে দিলাম, তার 5টা হয়ে গেল। তারপর আবার একটা 2 পেলাম, মানে একটা দাগ হলো, আবার একটা 3 পেলাম, একটা দাগ, আবার একটা 2 পেলাম, আবার একটা দাগ, আবার একটা 2 পেলাম, আবার একটা দাগ। পরের রোতে এসে আবার একটা 2 পেলাম, মানে এটা কেটে দিলাম, আবার একটা 2, একটা দাগ, তারপর আবার একটা 3 দাগ, আবার একটা 2 দাগ। চলে আসছি চতুর্থটাতে, 5 1, আবার 2 পেলাম একটা, তখন আবার একটা দাগ, আবার একটা 3 পেলাম, দেখো তাহলে এটা কেটে দিলাম, তাহলে 5টা হয়ে গেল এটা। তারপরে আবার শেষে একটা 2 আর একটা 2, দুটো 2, তাহলে মোট কতগুলো পেলাম? 15, 5 5 10, 5 15 16 17টা। তাহলে এখানে পরিসংখ্যা হয়ে গেল 17, এটা পরিসংখ্যা হয়েছে কত? 11। আচ্ছা, চলে আসবে এবার 4 থেকে 6। 4 থেকে 6 মানে এখানে গুনবো কি কি? 4 বছর বয়সী গুনবো, 5 বছর বয়সীগুলো গুনবো, কিন্তু 6 বছরটা গুনবো না। হ্যাঁ, আবার প্রথম থেকে চলে আসছি, 4 5 বছর বয়সী, তাহলে একটা 5 পেলাম, তারপর আবার একটা 5 পেলাম, প্রথম লাইনে আর নাই, দ্বিতীয় লাইনে এসে আবার একটা 4 পেলাম, আবার একটা 4 পেলাম, আবার একটা 4, তাহলে এটা কেটে দিলাম, তাহলে 5টা হয়ে গেল। তৃতীয় লাইনে এসে একটা 4 পেলাম, একটা দাগ পড়লো, আর কোনো পাওয়া যাচ্ছে না ওই লাইনে। চতুর্থ লাইনে এসে প্রথমে একটা 5 পেলাম, মানে একটা দাগ হলো, তারপরে একটা 4 পেলাম, দাগ হলো একটা, আবার 4 পেলাম, একটা দাগ হলো, তাহলে মোট কত হলো? 9 হলো। আচ্ছা, 6 থেকে 8-এর মধ্যে এবার কি হবে? মানে 6 গুনবো, তার থেকে বড় গুলো গুনবো। তাহলে প্রথমে একটা পেলাম 1, তারপরে প্রথম লাইনে আর একটা পেলাম, দ্বিতীয় লাইনে নাই, তৃতীয় লাইনে নাই, চতুর্থ লাইনে একটা আছে। তাহলে এটা মোট কতগুলো পেলাম? 3টে পেলাম। তাহলে দেখে নিই টোটাল আমাদের ঠিক হলো কিনা। হ্যাঁ, আমরা এই গুনতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, আমি তাও একবার দেখে নিই। 11 আর 17তে কত হলো? 28, 28 আর 12তে 28 12তে 40। দেখো তো মোট 40টা আছে কিনা। 1 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 4 10 40টা। মোট আমাদের কাঁচা তথ্য, মোট তথ্য সংগৃহীত তথ্য 40টা আছে। দেখো 40টাই পেয়ে যাচ্ছে, মানে পেয়ে যাচ্ছে না। 11 আর 17টা 28 আর 9 37 আর 3 40টা। তাহলে আমাদের ঠিক আছে। এটা এই যে আমি এটাকে সাজিয়ে নিলাম, এটাই চেয়েছি এখানে। এই যে সাজিয়ে নেওয়া হলো না, এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো, এটাই কি এটা থেকে কি পেয়ে গেলাম বলো তো দেখি। এটা একটা সুসংহত তথ্য পেলাম। এখনো আরও এখান থেকে আরও অনেক জিনিস বের করা যায় রাশিবিজ্ঞানে, তা আমাদের এখন যেটুকু চাচ্ছে সেটুকুই করবো। হ্যাঁ, তা মোটামুটি দেখো 17, তার মানে 2 থেকে 4 বছর বয়সী শিশুটাই আমাদের ওই অঞ্চলে বেশি আছে। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে যেখান থেকে আমরা এই তথ্যটাকে সংগ্রহ করেছি, সেই অঞ্চলের 2 থেকে 4 বছর বয়সী শিশুর সংখ্যাটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, যদিও 4 বছর এখানে গুনছি না, আমরা গুনছি কত? 2 আর 3 গুনছি। হ্যাঁ, 4টাকে আমরা গুনব পরেরটাতে। এটা খেয়াল থাকে যেন এই যে প্রসেসে করা হলো, এটাকে শ্রেণী বহির্ভূত প্রসেস বলা হয়। হ্যাঁ, শ্রেণী বহির্ভূত প্রসেসে এটা করা হলো। এবার এই প্রথমে এই তথ্যগুলো সাজাতে হবে, তাই বলেছে। তো সাজিয়ে নিলাম, একটা অংশ আমাদের কাজ হয়ে গেল। এরপরে বলেছি কি, এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে 1 নম্বর শ্রেণী অন্তর বের করো। শ্রেণী অন্তর, তাহলে একের উত্তর হচ্ছে এবার শ্রেণী অন্তর। আচ্ছা, শ্রেণী অন্তরটা কি হবে? এই ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ, যে কোনো একটা। তোকে এখান থেকে এটা বিয়োগ করো, অথবা এখান থেকে এটা বিয়োগ করো, যাই করো না কোনো একই আসবে। তার মানে 2 বিয়োগ 0 সমান কত হয়ে গেল? 2। শ্রেণী, এটাকে বলা হবে শ্রেণী অন্তর। 2 বিয়োগ 0 মানে 2। ব্যাপারটা মাথায় ঢুকলো? শ্রেণী অন্তর বা এইটা থেকে বের করে দেখো, তাও একই আসবে। 4 বিয়োগ 2 মানে কত হবে? 6 হবে। বা 6 বিয়োগ 4 তাহলেও কত হবে? 2 হবে। 8 বিয়োগ 6 মানে সেটাও 2 আসবে। 2 নম্বর আসছে। এবার কি চেয়েছে? 2 নম্বর চেয়েছে দেখো শ্রেণী দৈর্ঘ্য। এটাও সেই অন্তরটাকেই 2 মানে দৈর্ঘ্য বলা হয়, শ্রেণী দৈর্ঘ্য। তার মানে এটা 2 মানে এটাও 2। হ্যাঁ, 3 নম্বর কি চেয়েছে? শ্রেণী পরিসংখ্যা।
তা শ্রেণী পরিসংখ্যা দেখো, প্রথম শ্রেণী পরিসংখ্যা কত? 11, তাই তো? তাহলে এখানে এইভাবে আমরা লিখতেও পারি, প্রথম শ্রেণীর পরিসংখ্যা 11, প্রথম শ্রেণীর পরিসংখ্যা সমান 11। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা কত? 17। তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা কত? 9। চতুর্থ শ্রেণীর পরিসংখ্যা কত? 3। এই তথ্যগুলোকে লিখে নিলাম। হ্যাঁ, আর কি চেয়েছে? শ্রেণী সীমা। এবার শ্রেণী সীমাটা, আচ্ছা, প্রথম শ্রেণীর এই শ্রেণী সীমা, এগুলোকে শ্রেণী সীমা বলা হয় 0 থেকে 2, তাই তো? 0 থেকে 2। এবং একটা কথা বলে রাখি, এই যে 0, এইটা প্রথম শ্রেণী, তার এটাকে নিম্ন সীমা বলা হবে, এটাকে ঊর্ধ্ব সীমা বলা হবে, ইংলিশে বলা হবে এটাকে লোয়ার লিমিট, এটাকে বলা হবে আপার লিমিট। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর এটা নিম্ন সীমা, এটা ঊর্ধ্ব সীমা। তৃতীয় শ্রেণীর এটা নিম্ন সীমা, এটা ঊর্ধ্ব সীমা। এটা চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, এটা ঊর্ধ্ব সীমা। এই জিনিসগুলো একটু বুঝিয়ে লিখতে বলেছে। আমরা বলবো যে প্রথম শ্রেণীর, তাহলে এখানে আমরা একটা লিখতে পারি, প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত? 0। আর প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব মানে বেশি যেটা সবচেয়ে আছে, সেটা কত আছে? 2। নিম্ন সীমাটা হলো 0 আর ঊর্ধ্ব সীমা কত হয়ে গেল? 2। তেমনি একই রকম আমি যদি বলি দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কত? 2 আর ঊর্ধ্ব সীমা কত? 4। তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা 2, ঊর্ধ্ব সীমা কত? 6। চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা 6, ঊর্ধ্ব সীমা কত? 8। এইভাবে আমরা পরপর লিখে দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের যে কাঁচা তথ্য পেয়েছিলাম 1 নম্বরে, সেই তথ্যগুলোকে নিয়ে যখন আমরা সাজালাম এইভাবে ট্যালি মার্কের মতো করে সাজিয়ে, সেখান থেকে বিভিন্ন তথ্য পেয়ে গেলাম। শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, এগুলো ব্যাপারটা মাথা ঢুকলো। তারপর শ্রেণী পরিসংখ্যা কি, তারপর আসলো কি শ্রেণী সীমা। শ্রেণী সীমা নিয়ে আমি অনেকটাই বললাম। তবে আমি একটা কথা বলে রাখি, এটা একের অঙ্কটা হয়ে গেল, আমি তো মুছে দিচ্ছি। হ্যাঁ, মানে এটা তেমন কাজে লাগবে না, কিন্তু আমি এটার সঙ্গে রিলেটেড একটা কিছু কথা বলবো। আচ্ছা, আমি এটা একটু মুছিয়ে দিচ্ছি। একটা শেষ হলো, তারপরে আমি 2টা যাবো। তার আগে একটু কথা বলে নিই। আচ্ছা, যদি কোনো কারণে এখানে বলে, মানে এই অঙ্কের মধ্যে না এটা কিন্তু, হ্যাঁ, এটা 0 থেকে 2, তারপরটা হতে তাহলে 3 থেকে 5, তারপরটা হচ্ছে হয়তো 6 থেকে 8, তারপরে 9 থেকে 11, এরকমও থাকতে পারে। হ্যাঁ, শ্রেণীটা এইরকম যদি থাকতো শ্রেণীটা, বা তারপরটা হয়তো 12 থেকে 14, এইরকম যদি থাকে, তখন এটাও একটা শ্রেণী সীমা। এটা শ্রেণী সীমা। এখান থেকে আমাদের পরের ধাপে এটা কি করে নিতে হবে? শ্রেণী সীমানা। এটা শ্রেণী সীমা, এইটাকে বলে শ্রেণী সীমানা। কিরকম? যে এই ঊর্ধ্ব সীমা আর এই নিম্ন সীমা কিন্তু এক হতে হবে। তো সেটা কিভাবে করতে পারি? দেখো, 0.5 আমি এখানে 3 আর 2 এর পার্থক্য কত? এদের এখানে কোনো পার্থক্য ছিল না, এটা 2, এটাও 2, কিন্তু এখানে 3 আর 2 এর পার্থক্য 1, তো ওই 1কে 2 দিয়ে ভাগ দিলে 0.5 হয়। তা 0.5 নিম্ন সীমায় কমে যাবে, কমে গিয়ে -0.5, আর এটা কত হয়ে গেল? 2.5। এটা মাইনাস না কিন্তু, হ্যাঁ, এটা তারপরটা হবে কত বলটা? এটা 2.5, এটা কমে যাবে, এটা বেড়ে যাবে, এটা 5.5, এটা 5.5, এটা 8.5, এটা 8.5, এটা 11.5, এটা 11.5, এটা 14.5। হ্যাঁ, এই যে আমি সিস্টেম করে নিলাম। এই সিস্টেমে যখন ছিল সেটাকে বলা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস, আর এই সিস্টেমে যখন চলে আসলো সেটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত। আমাদের কোনো শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে থাকলে সেটাকে এইভাবে শ্রেণী বহির্ভূত করে নিতে হবে। হ্যাঁ, এটাকে শ্রেণী সীমা বলবো, কিন্তু এটাকে কি বলবো? শ্রেণী সীমানা। এক্ষেত্রে এটাই শ্রেণী সীমানা, কারণ এখন এটা দেখো বহির্ভূত প্রসেসে আছে। প্রথম অঙ্করে যেটা করলাম সেটা শ্রেণী বহির্ভূততা আছে, সেই জন্য আমাদেরকে এটাকে শ্রেণী বহির্ভূততে আর নিয়ে যেতে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যদি এইরকমভাবে শ্রেণীটা থাকতো তাহলে আমাদের এইটা করতে হতো, সেটাকে বলা হচ্ছে শ্রেণী সীমানা। হ্যাঁ, এটা শ্রেণী সীমা, তখন এটা শ্রেণী সীমানা বলতাম। সেক্ষেত্রে ওই যে বললাম 0.5, এটা কমিয়ে দেবো, এটা বাড়িয়ে দেবো, এটা কমিয়ে দেবো, এটা বাড়িয়ে দেবো, এটা কমিয়ে দেবো, এটা বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো। তাহলে যে প্রসেস হয়ে গেল এইটাকে, তখন এবার এটা বহির্ভূত প্রসেস হয়ে গেল। দেখো এটা 2.5, এটা 2.5, একই পেয়ে গেলাম। এটা 5.5, এটা 5.5, এটাও 8.5, এটা 8.5, এটাও 11.5, এটাও 11.5।
এই প্রসেসটাকে বলা হচ্ছে শ্রেণী বহির্ভূত, আর এটাকে এই প্রসেসে থাকলে সেটি অন্তর্ভুক্ত শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস বলে। আমাদের অঙ্ক কিন্তু সর্বদা শ্রেণী বহির্ভূততে করতে হবে। যদি কোনোভাবে এইভাবে থাকে সেটাকে এই শ্রেণী সীমানাতে নিয়ে যেতে হবে, অর্থাৎ শ্রেণী বহির্ভূততে নিয়ে যেতে হবে। এটা আমাদের এই একের অঙ্কের মধ্যে না, এটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝালাম। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে যাচ্ছি 2 এর অঙ্কে এবার। আচ্ছা, আমরা চলে আসছি 2 এর অঙ্কে। আচ্ছা, 2 এর অঙ্কটা কি বলেছে? কোন স্কুলের একটি পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের একটা তালিকা নিয়েছে। মানে এই যে তথ্যগুলো সংগ্রহ করে নিয়েছি, দেখো এটা দেখলে বুঝতে পারবে, এই তথ্যগুলো বলে কাঁচা তথ্য বলা হচ্ছে। হ্যাঁ, এবার এই তথ্যগুলোকে শ্রেণী অনুযায়ী একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। মানে প্রথমে আমরা যেটা তৈরি করলাম সেটাই তৈরি করতে হবে। হ্যাঁ, তেমন কিছু জটিলতা নাই। তাহলে আমরা প্রথমে শ্রেণী, পরিসংখ্যা, ট্যালিমার বা পরিসংখ্যাতে একটা 3টে ছক করে নিই। শ্রেণী, পরিসংখ্যা, আর হচ্ছে এই ট্যালিমার। শ্রেণী তারপর ট্যালিমার হবে, ট্যালিমার, আর এখানে হবে পরিসংখ্যা। আমরা পরপর এইভাবে 3টে কলাম করে নিলাম। হ্যাঁ, এটাই ভাবে করতে হবে আমাদের। এবং এখানে বলেও দিয়েছে এখানে শ্রেণীটাকে কিভাবে লিখতে হবে। 1 থেকে 10, 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, মোটামুটি 50। হ্যাঁ, 50 মিনিটে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার একটা লক্ষ্য করে দেখো, খেয়াল করো, এই যে আমি এটা শ্রেণীটা নিলাম, বলো তো দেখি এটা কোন প্রসেসে নিলাম। এটা এই যে শ্রেণীটা নিয়েছে 1 থেকে 10, দেখো এর 10, এটা 11, মিল নাই। এর ঊর্ধ্বসীমার সঙ্গে নিম্ন সীমার মিল আছে, মিল নাই। বা এর ঊর্ধ্বসীমার সঙ্গে নিম্ন সীমার মিল আছে, নাই। তাহলে এই যে প্রসেসে নিচ্ছি, এই শ্রেণীটা ধরছি, এটাকে বলা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস। খেয়াল থাকে যেন সবার। 1 নম্বর অঙ্কটা শ্রেণী বহির্ভূত প্রসেসে ছিল, এটা শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস। এরপরে যদি কিছু কাজ করতে হতো সেটাকে আমাকে শ্রেণী বহির্ভূতে কনভার্ট করে নিতে হতো, কিন্তু এখানে সেটা চাইনি, জাস্ট এটা শ্রেণীটা আমাকে করতে হবে। এবার এখানে কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত সবগুলাই গুনবো। এখানে যে 10 গুনবো না তা না, 10 কিন্তু এখানে গুনবো, কারণ 10টা যদি এখানে থাকতো তাহলে আমি গুনতে পারতাম না এই ঊর্ধ্বসীমাটাকে। তাহলে এখানে ঊর্ধ্বসীমা 1ও গুনবো, 2ও গুনবো, 3ও গুনবো, 10 পর্যন্ত সবগুলা গুনবো। এখানে 11 থেকে শুরু করে 20 পর্যন্ত সবগুলা গুনবো। হ্যাঁ, এটা শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে আছে। তাহলে প্রথমে দেখি 34 টাকা, সেটা নিশ্চয়ই 1 থেকে 10 টাকার মধ্যে না। 27 নাই, 25, 21, 20, 30। প্রথমে এবার সব পর লাইন অনুযায়ী চলো, তাহলে ভুলটা হবে না। 40, এই তো, তারপরে 11 নাই, 47, ওই 1 আছে, তার মানে একটা দাগ পড়লো, 1 আছে একটা। দ্বিতীয় লাইনে এসে 3 আছে, মানে একটা দাগ পড়লো। তারপরে নাই, তৃতীয় লাইনে এসে একটা 2 আছে, মানে একটা দাগ পড়লো। চতুর্থ লাইনে এসে এটা 7 আছে, এটা দাগ পড়লো। এটা 9 আছে, দাগ পড়লো, মানে 5 হয়ে গেল। তাহলে একটা দাগ কেটে দিলাম এটা। তারপরে আর নাই, না, শেষে একটা 3 আছে, মানে একটা দাগ পড়লো। তাহলে টোটাল পরিসংখ্যা কত হয়ে গেল? 6টা হয়ে গেল। চলে আসবো এবার 11 থেকে 20, মানে 11 থেকে 20 পর্যন্ত গুলাকে গুনবো আমরা। হ্যাঁ, আচ্ছা, 11 থেকে 20, একটা 11 পাওয়া গেছে, একটা 15 পাওয়া গেছে প্রথম লাইনে। 11 আর 15 ছাড়া নাই, দেখো আর নাই। দ্বিতীয় লাইনে একটা 12 আছে, তাহলে একটা দাগ হবে। তারপরে একটা 18 আছে, একটা দাগ হবে, আর নাই। তৃতীয় লাইনে এসে
এটা 12 আছে, এটা দাগ হবে, মানে এটা 5 দিক 5 কেটে গেল, হ্যাঁ। তারপরে এটা 13 আছে বলে একটা দাগ হয়ে গেল তৃতীয় লাইনে। এরপরে আর নাই, চলে আসবো চতুর্থ লাইনে। চতুর্থ লাইনে আবার 13 আছে, এটা একটা দাগ হবে। এটা 19 আছে, একটা দাগ হবে। আর নাই, তাহলে 5 আর 3 8 হলো। মোট পরিসংখ্যা কত হয়ে গেল? 8। আচ্ছা 21 থেকে 30, মানে 21 22 23 করে শুরু করে 30 পর্যন্ত গুনতে পারবো এখানে, হ্যাঁ। আচ্ছা প্রথম লাইনে 27 আছে, দেখো 27, তাহলে একটা দাগ হলো। তারপরে 21 আছে, তাহলে একটা দাগ হলো। তারপরে নাই, প্রথম লাইনে আর নাই। দ্বিতীয় লাইনে এসে 40 18 30 30 আছে, দেখো একটা। দ্বিতীয় লাইনে এসে 30, তাহলে একটা দাগ হবে। তারপর 24 আছে, দাগ হবে। 25 আছে, তাহলে একটা 5 কেটে গেল। 28 আছে, তাহলে একটা দাগ হবে। দ্বিতীয় লাইন শেষ হলো। তৃতীয় লাইনে এসে 25 আছে, একটা দাগ হবে। তারপরে 22 27, তারপরে আর নাই, ওই লাইনে আর নাই। চলে আসবো চতুর্থ লাইনে 24 একটা আছে, তাহলে এটা কেটে গেল 24। মোট 5টা 5 আছে, তাহলে 10টা হয়ে গেল এটা। আচ্ছা এবার 31 থেকে 40, মানে 31 থেকে শুরু করে 40 পর্যন্ত সবগুলো গুনবো, হ্যাঁ। 34 আছে একটা, প্রথম লাইনে 1 হলো। তারপরে 40 আছে, একটা দাগ পড়লো একটা। তারপরে লাইনে 48 আছে, দাগ পড়লো দ্বিতীয় লাইনে। তারপরে নাই, তৃতীয় লাইনে এসে 32 আছে, একটা দাগ পড়লো। তারপরে 31 আছে, তাহলে কেটে গেল, 5টা হয়ে গেল। ওই লাইনে আর নাই। তারপরের লাইনে শেষ লাইনে 32 আছে, একটা দাগ পড়লো। 39 আছে, একটা দাগ পড়লো, আর নাই। তাহলে মোট কত হলো? 5 আর 2 7 হলো এটা। আচ্ছা এবার আছে 41 থেকে 50, দেখি কোনে দেখি। তাহলে 45 প্রথম, একটা দাগ। 47 প্রথম লাইনে আর নাই। তৃতীয় লাইনে আবার একটা 47 দাগ একটা, আবার একটা 48 দাগ, নাই আর। তৃতীয় লাইনে এসে 41 আছে একটা, তাহলে এটা কেটে গেল। তারপর 44 আছে, একটা দাগ। চতুর্থ লাইনে 43 আছে, একটা দাগ। 49 আছে, একটা দাগ, আর নাই। তাহলে মোট হলো 5 আর 3 8 হলো। 5 আর 3 8, টোটাল কত পেয়ে গেলাম দেখি, এবার হিসাব করে দেখি। 15 আর 10 25, 8 33 আর 6 39 হলো। আছে কিন্তু 40টা কোথায়? দেখো একটা কিছু ভুল হয়েছে, তাহলে আমাদের 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে আমাদের এখানে। কতগুলো বেরালো? 39টা বেরালো। তার মানে আমাদের একটা কিছুটা ভুল হয়েছে, হ্যাঁ, একটা গণনায় ভুল হয়েছে। বসে দেখি 11.1। আবার ঘুম থেকে সময় নষ্ট হবে বলে আমি আর গেলাম না ওখানে। 6 8 11 6 8 11 7 8। আমাদের একটা এখানে একটা তথ্য নিতে ভুল হয়েছে, হ্যাঁ। 21 থেকে 30-এর মধ্যে আর একখানা হবে, তার মানে এটা 11 আসবে। আচ্ছা আমরা পেয়ে গেলাম। এই যে এটাকে সাজালাম, জাস্ট এইটুকুই চেয়েছে, বিভাজন ছক প্রস্তুত করি, তাই তো? আমাদের কি চেয়েছিল দেখো, এই বিভাজন ছক পর্যন্তই চেয়েছিল, আর কিছু চাইনি অঙ্কটায়, হ্যাঁ। আর এখানে এটা মোট পরিসংখ্যা কত হচ্ছে? মোট পরিসংখ্যা 8টার সাথে এটা 40 পাচ্ছে, তাই তো? দেখো মোট 40টা তথ্য আছে, তাহলে মোট পরিসংখ্যা 40টাই হবে। তাহলে এই যে এটা সাজিয়ে নিলাম, এটাকে কি বলা হলো? স্ট্যাটিস্টিক্সের একটা প্রথম ধাপ। আমরা এই তথ্যগুলোকে সাজিয়ে নেয়। এবার এখান থেকে আরও অনেক কিছু চাইতে পারে, সেটা পরে জেনে শিখবো। কিন্তু আগে আমরা সাজানোটা, কাঁচা তথ্যগুলোকে ঠিক সুন্দর করে, হ্যাঁ, কলম অনুযায়ী আমাদের যদি সাজাতে হয় তাহলে এইভাবে সাজাবো, মানে শ্রেণী, টেলিমার, পরিসংখ্যা, হ্যাঁ। আচ্ছা চলে আসছি এবার 3-এর অঙ্কে। আমাদের দেখো কি বলেছে, একটি ঝুড়িতে ওটার নাম হচ্ছে লিখতে ভালো হতো। 3-এর অঙ্ক এবার।
আচ্ছা কি কি দিয়েছে, একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই একটি ঝুড়ি কমলালেবু থেকে লক্ষহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। আমি কী করছি, একটা ঝুড়িতে, অনেকটা বড় ঝুড়িতে অনেক কমলালেবু আছে, 100, 150, 2000 যা হচ্ছে করে আমি কী করলাম, পরপর একটা করে তুলছি, যে কোনো একটা করে তুলে সেটা ওজন করে তার একটা তথ্য লিখে রাখলাম। আর একটা ওজন করলাম, তুললাম, ওজন করে পাশে আলাদা ঝুড়িতে রেখে দিচ্ছি। এভাবে 40টা মোট তুললাম। তাদের যে ওজন পাওয়া গেল সেই ওজনটার কি বলেছে, এবার একটা পরিসংখ্যার ছক তৈরি করতে হবে আমাদের। হ্যাঁ, এবার পরিসংখ্যার ছক তৈরি করবো, কিভাবে করছি দেখো। খেয়াল করে দেখো, এখানে যে ওজনগুলো আছে মোটামুটি 35 গ্রাম থেকে শুরু আছে, 30 গ্রাম থেকে আছে, তার থেকে ছোট আছে কি, 30-এর থেকে ছোট নাই, 30-এর থেকে ছোট নাই। আমরা তাহলে এটা শ্রেণীটা করি, 30 থেকে এটা 40 করি, 40 থেকে 50 করি, 50 থেকে 60 করি, 60 থেকে 70 করি, 70 থেকে 80 করব। আচ্ছা টোটাল কত আছে দেখে নিই এবার। ও মোট 110 গ্রাম পর্যন্ত আছে, নিচে হাইয়েস্ট। আচ্ছা 80 থেকে 90, 90 থেকে 100, কটা ছক করতে বলেছে, আচ্ছা 100 থেকে 110, 110 থেকে 120 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের হয়ে যাবে আশা করি। আচ্ছা দেখো, প্রথমে 30 থেকে 40 এর মধ্যে কতগুলো আছে দেখো, লক্ষ্য করে দেখো। 30 থেকে, মানে 40 কিন্তু গুনবো না, মানে 30 থেকে 39 পর্যন্ত গুনবো। হ্যাঁ, আচ্ছা 30 গ্রামের একটা, প্রথমে একটা 30, এটা 35 আছে একটা, তাহলে একটা দাগ পড়লো। তারপরে একটা 30 আছে, তাহলে দাগ পড়লো। তারপর চলে যাচ্ছে ওতে 9 করতে করতে আবার একটা 30 পাওয়া যাচ্ছে, তাহলে দাগ পড়লো। 40 কিন্তু হবে না গোনা এখানে। হ্যাঁ, পরের লাইনে 35, 9, এটা 30 আছে দেখো, তাহলে এটা দাগ পড়লো, 30 আছে, এটা দাগ পড়লো। মোট 4টে পেলাম, তাহলে পরিসংখ্যা কত হলো, 4। আচ্ছা দ্বিতীয় লাইনে 40 থেকে 50, মানে এটা 40 থেকে 49 পর্যন্ত গুনবো, তাহলে 45টা গুনবো। তারপরে 9, 50, 9, 70, 80, 90, আবার এটা 45 আছে, এটা 40 আছে, 45 আছে, এটা 40 আছে প্রথমটাতে, বাস হয়ে গেল। ওটা দ্বিতীয়টাতে 50 তো গুনবো না, 40 আছে, আর একটা গুনবো দাগ। তারপরে আবার একটা 40 আছে, তাহলে এটা কেটে দিলাম, 5খানা হয়ে গেল। তারপরে আবার একটা 45 আছে, একটাই 45 আছে, এটা দাগ হয়ে গেল। আচ্ছা 50 থেকে 60, মানে 50 থেকে 59 পর্যন্ত গুনবো, তাহলে 55 একটা দাগ পেলাম। তারপরে 70, 75, 85, 90, আবার একটা 55 পেলাম। পরের লাইনে একটা 50 পেলাম। 60 তো গুনবো না এই লাইনে, না আর পাওয়া গেল না, তাহলে 3টে পাওয়া গেল। আচ্ছা 60 থেকে 70, মানে 60 থেকে 69 পর্যন্ত গুনবো, তাই তো। 60 থেকে 69, 9, 90, 30, 65 একটা আছে প্রথম লাইন শুধু। তারপর একটা 60 আছে একটা, তারপর আবার একটা 65 আছে, একটা 60 আছে, আর নাই। আচ্ছা চলে আসবো 70 থেকে 80, তাহলে এখানে 70 থেকে 79 পর্যন্ত গুনবো। প্রথমে একটা 70 পেলাম। আচ্ছা তারপরে 75 পেলাম, আবার 70 পেলাম, আবার 75 পেলাম, আবার 75 পেলাম।
আবার 75 পেলাম একটা, দ্বিতীয় লাইনে এসে আটা 70 পেলাম, আটা 70, আরও 3টে পেলাম। আচ্ছা, তারপরে 80 থেকে 90, মানে 80 থেকে 89 গুনবো। 80 একটা পেলাম, তারপরে 85 পেলাম একটা, আবার একটা 85 পেলাম, আবার একটা 84 পেলাম, একটা 80 পেলাম, একটা 85 পেলাম, আরও 3টে, 1 2 3। আচ্ছা, চলে আসবো 90 থেকে 100। প্রথমে 100 গুণ, মানে 99 পর্যন্ত গুনতে পাবো আমরা এখানে। হ্যাঁ, 80, 90 থেকে 100, তার মানে 90 গুনবো। প্রথম 90 একটা পাচ্ছি, দ্বিতীয় 90 পাচ্ছি, দুটো পেলাম, পরপর দুটো পেলাম। দ্বিতীয় লাইনে এসে 100 তো গুনতে পারবো না, এটা 95 পেলাম, 3টে হলো। আচ্ছা, তারপরটা আছে 100 থেকে 110। প্রথম 100 গুনলাম, 110 কিন্তু গুনতে পারবো না, 109 পর্যন্ত গুনতে পারবো। আবার একটা 100, আবার একটা 100, আবার একটা 100, না আর। চতুর্থ লাইন এসে 110 থেকে 120, 110, এটা 110 পেলাম প্রথম লাইনে, আর দ্বিতীয় লাইনে 110 পেলাম একটা, দুটো পেলাম। তার টোটাল করে দেখি এবার আমাদের এটা হলো 5 আর 6 হলো, এটা 3 হলো, এটা 4 হলো, 5 আর 8 হলো, এটা 5 আর 6 হলো, এটা 3 হলো, এটা 3 হলো, এটা 2 হলো। টোটাল কতগুলো হচ্ছে দেখি, 5 3 8 14, 8 22, 26, 27 28 29, 6 35, 4 39। একটা এখানেও একটা গন্ডগোল হয়ে গেছে আমাদের। আসলে আমরা কি করব, এইগুলো যখন আমরা খাতায় করবো অঙ্কগুলোকে, এই প্রশ্নে যেটা পেলাম সেটাকে একটা ক্রস দাগ দিয়ে কেটে দেবো, তাহলে আমাদের কী হবে, পরের গণনায় ওইটাকে আনতে হবে না। হ্যাঁ, মানে 40টা আমি 45 গুনে ফেলেছি, তার 45টাকে কেটে দেবো একটা দাগ দিয়ে, রুল দিয়ে ছোটো ছোটো করে কেটে দেবো, তাহলে দেখবে এই জিনিসটা ভুলটা আসবে না। হ্যাঁ, আমি তো মিলিয়ে দেখে নিই এটা ঠিক হয়েছে কিনা। আমাদের 4 6 3 4 8 3 3, এইটা 7 হতো, এখানে আরেকখানা আসতো। হ্যাঁ, এখানে 7খানা হতো। তাও একবার দেখে নিই, 80 থেকে 90টা আমরা দেখে নিই, ওটা ভুল হয়েছিল আমাদের। 80 থেকে 90, 80 থেকে 90, মানে 80 একটা পেলাম, আর একটা 80 পেলাম, দুটো, 3টে, 4টে, 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 5টা, 6টা, 7টা, 7টা হবে। হ্যাঁ, 7টা, এটা 7টা আমাদের ভুল হয়েছিল গণনা, এখানে একটা তাহলে বেশি হবে, 7টা হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা এই যে তথ্যগুলোকে সাজিয়ে নিলাম, এটাকে হলো পরিসংখ্যান বিভাজন ছক তৈরি হলো। কিন্তু এখনো আরেকটা জিনিস চেয়েছে, দেখো ওখানে কি চেয়েছে, আরেকটা যে ট্যালি এই ক্রমযোগী পরিসংখ্যান তালিকা তৈরি করো। এইটাকে আমরা কিভাবে করছি দেখো, এটা এবার একটা নতুন ওয়ার্ড শিখছি আমরা। এখানে আমাদের আরেকটা নতুন এক্সট্রা চেয়েছে। কি চেয়েছে দেখো, পড়ে দেখো, পড়লে বুঝতে পারবে যে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে গ্রামে লিখে রাখলাম। দিয়ে সেগুলো থেকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। ক্ষুদ্রতর সূচক, এই যে আর একটা কলম করতে হবে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটাকেও আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিরকম জিনিসটা বলছি, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক মানে 40-এর কম। 40-এর কম কতগুলো আছে বলো দেখি, 4খানায় আছে না, তাহলে এটা 4 হবে শুধু আমাদের।
তারপর হবে 50-এর কম। 50-এর কম দেখো এইগুলোও হবে, আবার এটাও হবে। তো 40-এর কম যেগুলো সেগুলো তো 50-এরও কম, কি তাই তো? তাহলে আমাদের এই ক্ষুদ্রতর সূচক ক্রমযুগী পরিসংখ্যার নিয়মটা হলো যে আমাদের যে ঊর্ধ্বসীমা তার কম বের করতে হবে। তাই এই ঊর্ধ্বসীমা 40 আছে, 40-এর কম তো আমার 4টেই হবে, 4 বসে গেল। কিন্তু দেখো এখানে 50-এর কম, 50-এর কম এই 6খানাও হবে, আবার এই 4খানাও হবে। সেই জন্য কী হবে, 6 + 4 দিয়ে কত হয়ে গেল 10। আচ্ছা, কয়টা 60-এর কম? 60-এর কম হবে কি, এই 3খানা হবে, আবার এইগুলোও হবে। তার মানে এদিকে 10 আর এই 3 যোগ করে হয়ে গেল 13। তারপরে 70-এর কম কি, এই 13টা হবে আর এই 4টে হবে, 13 + 4 সমান কত হয়ে গেল 17। আচ্ছা, তারপরে 80-এর কম, তাহলে কি হবে, এই 17 হবে প্লাস এই 8 হবে, 17 + 8 সমান কত হয়ে গেল 25। তারপরে হবে 90-এর কম। 90-এর কম কি হবে, এই 25 হবে আর এই 7খানা হবে, 25 + 7 সমান 32। তারপরে 100-এর কম। 100-এর কমতে কি হবে, এই 3টে হবে প্লাস এগুলো সবই তো 100-এর কম, সেই জন্য এগুলো সবই যোগ হবে। তার মানে এই যোগটা তো আমার 32 করাই আছে, তার সঙ্গে এই 3 যোগ করে দিলাম, দিয়ে কত হয়ে গেল এটা 35। তারপরে 110-এর কম। 110-এর কম কি হবে, এই 35টা তো হবে প্লাস এই 3টে হবে, তাই তো? 35 + 3 সমান কত হয়ে গেল 38। তারপরে 120-এর কম। 120-এর কম কি হবে, এই দুজনও হবে প্লাস এইদিকে 38 জন সবই হবে, সেই জন্য 38 + 2 সমান 40। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, এটাকে কি বলা হচ্ছে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক একটা আলাদা করতে হলে এটা এক্সট্রা আমরা শিখলাম কিন্তু আজকে। হ্যাঁ, তা এটা কিভাবে করতে হয়, খুব কঠিন কিছু না, সহজভাবেই হবে। প্রথমে আমরা শ্রেণী, ট্যালিমার, পরিসংখ্যাতে এটা আমরা শিখেছি, এটা সাজিয়ে নিলাম প্রথমে। নেওয়ার পরে ক্ষুদ্রতর সূচক যে ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরি করব, কীভাবে করছি, এই যে 30 থেকে 40 আছে, মানে কি 40-এর কম কতগুলো আছে, 40-এর কম তাহলে নিশ্চয়ই 4টেই আছে, সেই জন্য 4 বসে গেল। কিন্তু পরেরটাতে কি চলে আসলো, যে এবার 50-এর কম। 50-এর কম কি হবে, দেখো এই 6টা তো হবেই প্লাস এই 4টে, 40-এর কম 4টে, সেটাও তো 50-এর কম, ওই জন্য এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে এটা যোগ হয়ে 10টা হলো। তারপরে এবার 60-এর কম। 60-এর কম কীভাবে পাবো, এই 3টে তো হবেই প্লাস এইদিকে এগুলোও 60-এর কম থাকে, এটা এই যারা 40-এর কম বা যারা 50-এর কম তারা তো 60-এরও কম, তাহলে এগুলো সব যোগ হয়ে যাবে। যোগ হয়ে গিয়ে এই দুটো যোগ করতে 10 জানি, সে 10-এর সঙ্গে 3 যোগ করে দিলাম, 13 হয়ে গেল। তারপরে 70-এর কম। 70-এর কম এই 4টে তো হবেই প্লাস এই 3টে হবে, দিয়ে মোট কত হয়ে গেল 17 হলো। তারপরে 80-এর কম, এই 8 তো হবেই প্লাস এইগুলো সব 80-এর কম, তাই জন্য ওগুলো সব যোগ হয়ে গিয়ে 25 হলো। তারপরে 90-এর কম। 90-এর কম, এই 7-এরটা তো হবেই প্লাস এগুলো হবে, এগুলো সব 90-এর কম, সেই জন্য সব যোগ হয়ে গিয়ে 32 হলো। তারপরে আসছে 100-এর কম। 100-এর কম, এই 3টে তো হবেই প্লাস এগুলোও হবে, যোগ করে কত পেয়ে গেলাম 35। তারপরে পেলাম 110-এর কম, সেটা কি পেয়ে গেলাম, এই 3 তো হবেই প্লাস এগুলোও হবে, সেই জন্য যোগ করে কত পেয়ে গেলাম, এটা 38। তারপরে 2-এর এই 120-এর কম। 120-এর কম কি হবে, এই 2 তো হবেই প্লাস এগুলো হবে, এই জন্য যোগ করে পেয়ে গেলাম 40। তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক শিখে গেলে সবাই এটা। হ্যাঁ, তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক কীভাবে করতে হয় আমি এটা দেখিয়ে দেবেন এটা। হ্যাঁ, আমি তাহলে আজকে আর নতুন জিনিস শেখাতে যাচ্ছি না। তাহলে মোটামুটি আমরা কি শিখলাম, যে রাশিবিজ্ঞানে যে আমরা কোনো জায়গা থেকে কোনো তথ্য সংগ্রহ করে নিয়ে আসছি, যে তথ্যগুলোকে, সেগুলোকে কাঁচা তথ্য বলছে। সেই তথ্যগুলো থেকে একটা নির্দিষ্ট নিয়মে সাজাতে হবে, শ্রেণী অনুযায়ী সাজাতে হবে। শ্রেণী অনুযায়ী সাজাতে গিয়ে আমি আমার তথ্য অনুসারে শ্রেণী অনুযায়ী সাজাবো, আমার যেমন তথ্য থাকবে তেমন অনুসারে সাজাবো। তা যেমন এখানে আমরা এটা 30 থেকে 40 সাজিয়েছি। হ্যাঁ, কমলালেবুর ওজনগুলোকে আমাদের 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, এই শ্রেণীতে সাজিয়েছি। সেই শ্রেণী অনুযায়ী সাজাতে গিয়ে আমি বারবার যেটা বলছিলাম, যে এটা খেয়াল রাখবো, এই 30 থেকে 40 এটার ঊর্ধ্বসীমা, এই প্রথম শ্রেণী, এটা প্রথম শ্রেণীর নিম্নসীমা, এটা ঊর্ধ্বসীমা, এটা দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা, এটা ঊর্ধ্বসীমা। দেখো এটাও 40 আছে, এটাও 40 আছে, তাহলে 40কে কোথায় গুনবো, এখানে গুনবো না এখানে গুনবো, আমরা 40 এখানে গুনতে পারবো না, গুনবো কোথায়, এখানে। হ্যাঁ, দ্বিতীয়টা যেটা লোয়ার লিমিট আছে সেখানে গুনতে হবে আমাদের। এই হিসাবে আমরা এখানে 30 থেকে 39 পর্যন্ত ওজনগুলোকে এই ঘরে কতগুলো পেলাম সেই পরিসংখ্যাটা পেয়ে নিলাম। এইভাবে যে প্রসেসে করলাম এটাকে শ্রেণী বহির্ভূত প্রসেস বলা হয়। আর এটা যদি এর ঊর্ধ্বসীমার সঙ্গে নিম্নসীমায় মিল না হতো, পার্থক্য থাকতো, তাহলে সেটাকে বলা হতো শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস। সেক্ষেত্রে আমাদের শ্রেণী বহির্ভূত করে নিতে হয়। হ্যাঁ, আর আরেকটা কী শিখলাম,
তাদের যে সংখ্যা সেই সংখ্যাটাকে পরিসংখ্যা বলা হয়। আর সেটাকে গুনতে গিয়ে আমাদের সুবিধা হওয়ার জন্য ট্যালি মার্ক করে নিচ্ছি যাতে আমাদের ভুলটা না হয়। হ্যাঁ, আর সেগুলোকে যখন আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যান ছক করব, সেটাও কীভাবে করলাম, যে এইটা 40-এর কম কতগুলো হবে, 4টে, এরকম 50-এর কম, এইভাবে আমরা এগুলো বের করে নিলাম। 50-এর কম কী হবে, এই 6 তো হবে, প্লাস এই 40-এর কম যারা তারাও হবে। আবার 60-এর কম কী হবে, 60-এর কমগুলো হবে, মানে 60-এর কম যারা আছে তারাও তো হবে, আবার 50-এর কম যারা আছে তারাও হবে, আবার যারা 40-এর কম তারাও হবে, সবগুলাই হবে। হ্যাঁ, ওই জন্য পরপর যোগ হতে হতে এবং ক্রমযোগী পরিসংখ্যান ছক করার পর লক্ষ্য করে দেখবে শেষে যে সংখ্যাটা পেলে এটা যেন মোট পরিসংখ্যার সঙ্গে যোগ মিলে যায়। যেমন মোট পরিসংখ্যা যোগ করলে দেখো 40 আসছে, এটাও কত এসছে 40, তাহলে আমাদের ঠিক আছে এটা পুরোপুরি। তাহলে আমাদের এই জিনিসগুলোকে শিখলাম। আর এই যে সংখ্যাগুলোকে চল বলা হয়, হ্যাঁ, এই সংখ্যাগুলোকে কি বলা হয়, চল। তা এই চল আমি তো দু রকমের বলে দিয়েছি আগে, যেটা বিচ্ছিন্ন চল আর এটা কি হচ্ছে অবিচ্ছিন্ন চল। হ্যাঁ, আমি নদীর সংখ্যা যখন গুনবো, আমাদের দেশের ভারতবর্ষের নদী এতগুলা, পাকিস্তানের নদী এতগুলা, বাংলাদেশের নদী এতগুলো, হ্যাঁ, বা চীনের নদী এতগুলো, এই যে বলছি আমি লিখছি, তাহলে এটা সংখ্যাটা কী হবে, হয় 2টো বা 3টে বা 4টে, কিন্তু 1.5খানা বা 2.5খানা বা 3.5খানা নদী হবে, এরকম হবে না। হ্যাঁ, যে 10খানা নদী থেকে হতে পারে বা 11খানা হতে পারে, মাঝের কোনো তথ্য আসবে না, মানে 10.5 বা 11.5 বা 12.5 বা 11.5 এরকম কোনো তথ্য আসবে, নদীর সংখ্যা আসবে না। তাহলে এরকম চলকে বলা হয় বিচ্ছিন্ন চল। হ্যাঁ, আর যদি সেটা অবিচ্ছিন্ন চল কোনগুলো হবে, যখন ধরো কোনোটা তোমাদের স্কুলের আমি ছাত্রদের ওজন আমি সার্ভে করছি, ওজনে সেখানে দেখা হলো কারো হলো 40 কেজি 200 গ্রাম, কারো 40 কেজি 300 গ্রাম, কারো 40 কেজি 150 গ্রাম, কারো 41 কেজি, কারো 42 কেজি 200 গ্রাম, সব তথ্যই পেতে পারি পরপর। মাঝে শুধু যে আমি 40 কেজি পাবো, তারপর 41 কেজি পাবো, মাঝে কোনো ওজন পাবো না, তাই কি হবে, হবে না। আমি 40 কেজি 100 গ্রামও পেতে পারি, 40 কেজি 200 গ্রামও পেতে পারি, 40 কেজি 300 গ্রামও পেতে পারি, আবার 41 কেজি পেতে পারি, 41 কেজি 100 গ্রামও পেতে পারি। তাহলে আমরা পূর্ণ সংখ্যার শুধু মান না পেয়ে মাঝের যে কোনো ভগ্নাংশের মানও যদি পেয়ে যায়, তখন সেটাকে কি বলা হবে, সেই তথ্যটাকে কি বলা হবে, অবিচ্ছিন্ন চল। হ্যাঁ, সেটাকে বলা হবে অবিচ্ছিন্ন চল। আর বিচ্ছিন্ন চলের ক্ষেত্রে ওই নদীর সংখ্যা হতে পারে, হ্যাঁ, সেটা হলো বিচ্ছিন্ন চল। বা পরিবারের সংখ্যা, সেটা কোনো একটা অঞ্চলে একটা পরিবারের সংখ্যা, সেটা তো আর 1.5খানা পরিবার হতে পারে না, হয় 2খানা হবে, নাহলে 3খানা হবে, বা 10খানা হবে, বা 20খানা হবে, বা 100খানা হবে, কিন্তু 100 বা 101খানা হবে, বা 101.5 হতে পারে, তা হতে পারে না, পূর্ণ সংখ্যায় হবে, তখন সেগুলোকে বলা হবে কি বিচ্ছিন্ন চল। আর যখন মাঝের তথ্যগুলো সবই নিতে পারবে, সেগুলো হতে পারে হাইট নিয়ে হতে আলোচনা করছি, মানে তথ্য সংগ্রহ করছি, তখন সেটা কি হবে, অবিচ্ছিন্ন চল হবে। হ্যাঁ, আর তাহলে অনেকগুলো জিনিস শিখলাম, শ্রেণী কীভাবে করতে হয়, ট্যালিমার্ক কীভাবে করতে হয়, পরিসংখ্যা কীভাবে করতে হয়, ক্রমযোগী পরিসংখ্যা কীভাবে করতে হয়, তারপর বিচ্ছিন্ন চল কী, অবিচ্ছিন্ন চল কী, কাঁচা তথ্য কী, কাঁচা তথ্য কী, যেগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম সেগুলো, এগুলো কাঁচা তথ্য, যেগুলো সাজানো হয়নি এখনও, সেটাই কাঁচা তথ্য। হ্যাঁ, এরপরও আরও কিছু তথ্য আছে। হ্যাঁ, আরও একটা জিনিস বলে রাখি, এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয় শ্রেণী, এই করতে করতে এটা প্রথম শ্রেণী, এটা নিম্ন সীমা, এটা ঊর্ধ্ব সীমা, এটাও মনে রাখবো, এটা নিম্ন সীমা, এটা ঊর্ধ্ব সীমা, এটা মনে রাখবো। আচ্ছা, এরপরে আর একটা জিনিস শিখেছি আমরা, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কখন আসবে, যখন শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে থাকবে, তখন শ্রেণী সীমানা আসবে, সেটা সম্পর্কে পরের দিন আরও বেশি আলোচনা করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে। হ্যাঁ, নতুন চ্যাপ্টার তো একটু অন্যরকম লাগতে পারে, পরে 2 দিন করতে করতে ঠিক হয়ে যাবে, আর করতে প্র্যাকটিস করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে।